বাংলা ক্লাসে আপনাদের আবারও স্বাগতম জানাই। আমরা বাংলা সিটেট পরীক্ষার যে বাংলা ক্লাস আমরা প্রতিনিয়ত কন্ডাক্ট করতে চলেছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে রয়েছে একটা প্রিভিয়াস এর কোয়েশ্চন পেপার। তো সেই প্রিভিয়াস এর কোয়েশ্চন আমরা আজকে আপনাদের সম্মুখে সলভ করব। পেডাগোজির প্রশ্নগুলো সলভ করব, সবগুলো 136 থেকে 150 পর্যন্ত পেডাগোজির প্রশ্ন সলভ করব। তো এবার পেডাগোজির প্রশ্ন আমরা প্রথমে পড়ে নিই ভালো করে, এবং এই পেডাগোজির প্রশ্নগুলো কিন্তু আপনারা সলভ করবেন ভাই, আপনারা, ঠিক আছে, আপনারা সলভ করবেন। দেখা যায় যাক আপনারা কতটুকু আপনাদের মধ্যে রয়েছে। প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে শিক্ষিকা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া মানে টোটাল ফিজিক্যাল রেসপন্স বা টিপিআর পদ্ধতির উপর জোর দেবেন বলে স্থির করলেন। প্রদেয় পাঠে টিপিআর অন্তর্ভুক্ত করার জন্য তার কি করা উচিত? প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে গিয়ে শিক্ষিকা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্স পদ্ধতির উপর জোর দেবেন বলে স্থির করলেন। একটা তিনি পড়ানোর ক্ষেত্রে তিনি টোটাল ফিজিক্যাল রেসপন্সের উপর তিনি জোর দেবেন। এই ক্ষেত্রে তার কি করা উচিত? অন্য সব কার্যাবলী সরিয়ে রেখে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়ার জন্য ছাত্রকে প্রণোদিত করা। ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ করা। তারপর কি? এমন কিছু কার্যাবলী রাখা যা শিশুদের নিজের জায়গায় বসে থাকতে এবং জোর বেঁধে পেয়ার ওয়ার্ক অথবা দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করে। ক্লাসে অবশ্যই কিছু শ্রবণ ভিত্তিক কাজ যোগ করা। তো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? দেখুন, এখানে শারীরিক প্রতিক্রিয়া আমাদের থাকতে হবে। তো শারীরিক প্রতিক্রিয়া থাকলে এখানে দেখুন একটাই অপশন আছে, অপশন নাম্বার 2। ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক কার্যাবলী যোগ করতে হবে। সুতরাং শারীরিক মানে দৈহিক আমরা বুঝতে পারছি টোটাল ফিজিক্যাল রেসপন্স। তো এখানে যেহেতু একটাই অপশন আছে দৈহিক, আমাদের কনফিউশনের কোনো ব্যাপার নেই, এটাই হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার 100%। তারপর দেখি, কোনো ভাষা শেখা মানে হচ্ছে সেই ভাষার নিয়মাবলী শেখা। কোনো একটা ভাষা শেখা সেটার মানে হচ্ছে সেই ভাষার নিয়মগুলি আমরা শিখব। কোনো একটা ভাষা শেখা মানে হচ্ছে সেই ভাষার নিয়মগুলি শেখা। তো ব্যাকরণ শিক্ষণের কোন পদ্ধতিটি এই বিশ্বাসের পোষকতা করে? ঠিক আছে, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি না যোগাযোগমূলক পদ্ধতি? কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোনো ভাষা শেখাই হচ্ছে সেই ভাষার নিয়মাবলী শেখা। তো ভাষা শেখাই মানে প্রথমে নিয়মগুলি শিখতে হবে। আর নিয়মগুলি আমরা প্রথমে কোথায় শিখি? আমরা প্রথমে অবরোহী পদ্ধতি শিখি ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অবরোহী বা ডিডাকটিভ মেথড। শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিং এর কাজ দেবার পরিকল্পনা করেন। একজন শিক্ষক ভাবলেন যে আমি আমার শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা ফ্রি রাইটিং এর কাজ দেব। তিনি পরিকল্পনা করলেন যে আমার শিক্ষার্থীদের আমি ফ্রি রাইটিং এর কাজ দেব। এক্ষেত্রে তার কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? এক্ষেত্রে তিনি কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? শিক্ষার্থীদের হাতের লেখার উপর। ফ্রি রাইটিং মানে বুঝতে পারছেন তো? ফ্রি রাইটিং মানে কি? স্বাধীন লিখন। মানে ছাত্রদেরকে বলা হবে যে তোমাদের যা ইচ্ছা তোমরা তা লেখো, কিন্তু লেখো। তোমাদের যা ইচ্ছা হয় তোমরা লেখো, যেভাবে ইচ্ছা হয় সেভাবে লেখো, কিন্তু তোমরা লেখো। এই ক্ষেত্রে শিক্ষক কি করতে পারেন? কিসের উপর গুরুত্ব দেবেন? শিক্ষার্থীদের হাতের লেখার উপর, মানে কার কতটুকু লেখা হ্যান্ডরাইটিং সুন্দর হয়েছে সেটার উপর তিনি দৃষ্টি দেবেন। তারপর বলেছে আদেহ বা যথার্থতার উপর, কন্টেন্টের উপর তিনি যথার্থ জোর দেবেন। আদেহর সাবলীলতার উপর, ফ্লুয়েন্সি, লেখাটার ফ্লুয়েন্সি কেমন হলো, যথার্থ এবং সাবলীলতা উভয়ের ব্যাপারে। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা হবে অপশন নাম্বার 3, আদেহের অর্থাৎ সাবলীলতার উপরে সেটা জোর দেওয়া হবে। তারপর দেখুন 139 প্রশ্নে কি বলেছে? টপ ডাউনের অর্থ হচ্ছে সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা। টপ ডাউন কথার অর্থ হচ্ছে কি? সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা। এবং বটম আপের অর্থ কি? তো এই ক্ষেত্রে বটম আপের অর্থ কি? ছোট ছোট উত্তরমূলক প্রশ্ন জিজ্ঞাসার উপর গুরুত্ব দেওয়া। টপ ডাউন যদি সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা হয় তাহলে বটম আপ কি? ছোট ছোট উত্তরমূলক প্রশ্ন জিজ্ঞাসা, মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চনগুলো। এমসিকিউ যদি না বলেন তাহলে 1 মার্কেরও বলতে পারেন। ঠিক আছে, 1 মার্কের প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। পাঠ্যবস্তু ও বিমূর্ত ধারণাগুলির উপর গুরুত্ব। এখানে বিমূর্ত ধারণা দিতে হবে। আমরা বটম আপে কখনো মানে বিমূর্ত দেওয়া হয় সেই ধরনের কোনো কথা নয়।
প্রি রিডিং এর উপর গুরুত্ব প্রদান। আমরা পড়লামই না, পড়ার আগেই আমরা রিডিং এর সম্বন্ধে গুরুত্ব কি করে দেব, সেটা হলো না। পাঠের অন্তর্গত শব্দ এবং শব্দ গুচ্ছগুলির উপর গুরুত্ব প্রদান। বটম আপ মানে ছোট থেকে বড় যাব। প্রথমে শব্দ, প্রথমে বর্ণ, ঠিক আছে, সবার প্রথমে বর্ণ বুঝতে হবে, তারপর অক্ষর বুঝতে হবে, তারপর আপনারা বলবেন যে বর্ণ এবং অক্ষর তো সেম, কিন্তু বর্ণ এবং অক্ষর কিন্তু আসলে সমান না। আপনারা যদি আমার ছন্দের ক্লাসটি দেখে থাকেন, ছন্দ এবং অলংকার কিন্তু প্রত্যেক পরীক্ষায় আসে। ছন্দ এবং অলংকারের ছন্দের ক্লাসটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বর্ণ এবং অক্ষর কিন্তু এক জিনিস নয়। তো প্রথমে তাদেরকে বর্ণ শিখতে হবে, ছোট থেকে বড় আকারে যাবে আর কি। প্রথমে বর্ণ শিখবে, তারপর অক্ষর শিখবে, তারপর শব্দ শিখবে, তারপর শব্দাংশ শিখবে, ঠিক আছে। তারপর কতগুলি শব্দ মিলে একটা বাক্য লিখবে, তারপর কতগুলা বাক্য লিখবে, তখন একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, তারপর একটা স্টোরি হয়ে যাবে, তারপর একটা বই হয়ে যাবে। তো এটা হচ্ছে ছোট থেকে বড়, এটা হচ্ছে কি বটম আপের অ্যাপ্রোচের মেথড। সুতরাং পাঠের অন্তর্গত শব্দ এবং শব্দ গুচ্ছগুলির উপর গুরুত্ব প্রদান 139 এর কারেক্ট আনসার। তারপর দেখুন 140, নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব? আরে ভাই, এই প্রশ্নের আনসার কিন্তু আমি দিচ্ছি না ভাই, সত্যি কথা বলতে গেলে এই প্রশ্নের আনসার আমি কিন্তু আপনাদের দেব না। আপনারা কারেক্ট আনসার কি হবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ এত সহজ প্রশ্ন ভাই। এটা আপনাদের জন্য আমাদের তরফ থেকে থাকছে হোম টাস্ক বা আপনাদের টাস্ক বলতে পারেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয় আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিন, এবং এই প্রশ্নের কারেক্ট আনসার অবশ্যই কমেন্ট বক্সে আমাদের এক্ষুনি জানিয়ে দিন। নিচের কোনটি একজন ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব? শিক্ষার্থীদের পাঠ দান করা এবং পড়ানো, শিক্ষার্থীদের যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা, তার কি যোগাযোগ রয়েছে, তার প্রয়োজন কি রয়েছে সেগুলি চিহ্নিত করা, শিক্ষণের উপযোগী আদেহ বা বিষয় নির্বাচন করা, শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণীতে বর্গীকৃত করা। ভাষা শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি? এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। একটি ছোট্ট শিশু একটি বই হাতে তুলে নিল, সেই বইটাকে উল্টে ধরলো এবং পৃষ্ঠাগুলি উল্টাতে শুরু করলো। এটা কি? অনপেক্ষিত সমাধান দক্ষতা, অনপেক্ষিত সাক্ষরতা দক্ষতা, অনপেক্ষিত পাঠ্যক্রম, না অনপেক্ষিত বিশ্লেষণ সমূহ? ইমার্জেন্ট সলিউশন স্কিল, ইমার্জেন্ট লিটারেসি স্কিল, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট প্রপার্টিস। এটা কারেক্ট আনসার হবে কি ইমার্জেন্ট লিটারেসি স্কিল। লিটারেসি স্কিলে আমাদের এরকম হয়, ইমার্জেন্ট লিটারেসি স্কিলে যে শিশুরা প্রথমে বইটাকে উল্টে ধরলো, তারপর উল্টা অবস্থায় সে বইটাতে পাতা উল্টানো শুরু করলো, মানে সে বইটার মানে সোজা দিক কোনটা এবং উল্টো দিক কোনটা সেটা সে বুঝতে পারে না। এটা হচ্ছে তার অনপেক্ষিত সাক্ষরতা দক্ষতা। তারপর দেখুন মন্তব্য এবং কারণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেক পরীক্ষা দেখেছি আমরা। শিক্ষার্থীদের ভাষা আয়ত্তীকরণের মূলে আছে নিহিত বংশানুগতির পূর্ব প্রস্তুতি, এক্ষেত্রে পরিবেশের কোনো ভূমিকা নাই। 142 নম্বর প্রশ্নে কি বলেছে দেখুন। তার কারণ ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিবেশের খুবই বড় প্রভাব থাকে। এখানে দেখুন কোনটা শুদ্ধ কোনটা বলে একটু ভাবুন তো। 142 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ভাষা যখন একটা শিশু আয়ত্ত করবে তখন তার মূলে আছে বংশানুগতির পূর্ব প্রস্তুতি, এক্ষেত্রে পরিবেশের কোনো প্রভাব নাই বলেছে। কিন্তু দেখুন ভাষা যদি আমরা আয়ত্ত করতে যাই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের বংশানুগতির রয়েছে পূর্ব প্রস্তুতি মানছি, কিন্তু এনভায়রনমেন্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পরিবেশ থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে। তো হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট মানে বংশগতি ইনটু পরিবেশ, বংশগতি ইনটু পরিবেশ, এই দুইটা মিলিয়ে হয় আমাদের কি শিকড়, ঠিক আছে। সুতরাং এখানে বংশগতির সঙ্গে আমাদের পরিবেশেরও কিন্তু একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে বলেছে কি পরিবেশের কোনো ভূমিকা নাই। তো পরিবেশের যেহেতু কোনো ভূমিকা নেই বলেছে, তার মানে এটা শুদ্ধ নয়, এটা হচ্ছে ভুল। তারপর আমরা কারণটা দেখি। ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ পরিবেশের উপর বড়ই প্রভাব থাকে, ঠিক আছে। শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ হতে হবে, সেটা পরিবেশের উপর খুব বড় প্রভাব দিবে, সেটা কারেক্ট। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। A1 এ ভুল কিন্তু আর ঠিক, ঠিক আছে, বুঝতে পারেন আশা রাখছি। তারপর দেখুন 133 কি বলেছে আমাদের 143। পঠন শিক্ষণের একটি পদ্ধতি হচ্ছে উপস্থিত প্রসঙ্গটির প্রেক্ষিতে শব্দাবলীর অর্থ অনুধাবনের উপর জোর দেওয়া, একে কি বলা হয়? পঠন শিক্ষণের একটি পদ্ধতি হচ্ছে কি
উপস্থিত যেটা প্রসঙ্গ রয়েছে এই প্রসঙ্গটির প্রেক্ষিতে শব্দাবলীর অর্থ অনুধাবনের উপর জোর দিতে হবে। পঠন শিক্ষণের একটা পদ্ধতি হচ্ছে কি উপস্থিত যেটা প্রসঙ্গ থাকবে এই প্রসঙ্গটির ভিত্তিতে আমরা শব্দের কি অর্থ রয়েছে অর্থটা আমরা অনুমান করতে পারবো। একদম আমরা এইভাবে করি সবসময় সচরাচর, কিন্তু এটাকে আমরা কি বলি সেটা আমরা জানি না। সাংগঠনিক পদ্ধতি, যোগাযোগমূলক পদ্ধতি, গোড়া থেকে ঊর্ধ্বমুখী বা বটম আপ পদ্ধতি, ছোট থেকে বড়, তারপর সমগ্র ভাষা পদ্ধতি। এটা কারেক্ট আনসার কি হবে? 143। আপনারা কমেন্ট করছেন ভাই, কি হলো ভাই? কারেক্ট আনসার কি হবে? আরে ভাই আপনারা কমেন্ট করছেন না, কারেক্ট আনসার কি হবে? আপনাদের কমেন্ট করতে হবে তো। আপনারা যদি কারেক্ট আনসার না বলেন আমি একলাই বলে যাবো, তো সে কি করে সম্ভব ভাই? লার্নিং এবং শিখন দুতরফা হতে হবে ভাই, শিক্ষক এবং ছাত্র। আপনারা শিখছেন কিছু না কিছু, তার মধ্যে আপনাকেও রেসপন্স করতে হবে, তাই না? আপনি যদি রেসপন্সই না করেন তাহলে আর কিসের কি হলো ভাই? কারেক্ট আনসার কি হবে? 143। তারা ধার কমেন্ট করবে, কি হলো? আমরা যেটা শিখব শিখনের ক্ষেত্রে যে প্রসঙ্গ অনুযায়ী কিন্তু সেই শব্দের অর্থগুলা পরিবর্তন হয়, অনেক শব্দের অনেক পরিবর্তন হয়, তাই না? এটা হচ্ছে কি সমগ্র ভাষা পদ্ধতি। একটা শব্দ আছে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপর 144, কোনো ভাষায় ভাবতে এবং বলতে পারার সামর্থ্য হচ্ছে, কোনো একটা ভাষায় যদি আমরা ভাবতে পারি এবং বলতে পারি এটা আমার একটা সামর্থ্য। তো এই সামর্থ্যকে আমি কি বলবো? অধি ভাষাতাত্ত্বিক সামর্থ্য, ধ্বনিতাত্ত্বিক সচেতনতা, না একটি কুশল অর্থাৎ বক্তা, অনপেক্ষিত সাক্ষরতা। তো কোনো ভাষায় ভাবতে এবং বলতে পারার আমার যেটা সামর্থ্য রয়েছে এটাকে আমি বলবো অধি ভাষাতাত্ত্বিক বা মেটা লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচ বা সামর্থ্য। এক মা তার দ্বিতীয় শ্রেণীর শিশুর শিক্ষিকাকে বললেন যে তিনি লক্ষ্য করেছেন তার শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন সব কথা বলছে যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শুনেনি। এটা কিভাবে সম্ভব? প্রশ্নটির যথাযথ উত্তর কোনটি হবে? দেখুন, একটা মা লক্ষ্য করলেন যে তার দ্বিতীয় শ্রেণীর একটা শিশুর যে শিক্ষিকা তাকে বললেন, তিনি লক্ষ্য করলেন যে তার শিশু সন্তানটি মাঝে মাঝে এমন সব কথা বলে যেটা সে পরিবারের বড়দের বা অন্য কারো কাছ থেকে সে কখনো শুনেনি, কিন্তু সেটা বলে। এই প্রশ্নের যথাযথ উত্তর কোনটি? গঠন বা নির্মাণবাদী পদ্ধতি অনুযায়ী শিশুরা নতুন ভাষা আবিষ্কার করতে সক্ষম হয়, শিশুরা নতুন ভাষা আবিষ্কার করতে পারে, শিশুরা কেবলমাত্র অনুকরণের মাধ্যমেই ভাষা শেখে, মানব মস্তিষ্ক আভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে, আমরা যখন শিশুদের ভাষা বিকাশের ক্ষমতাকে জোরদার করে তুলি তখন সে ভাষা শেখে। তো কোয়েশ্চন নাম্বার 145 কারেক্ট আনসার কি হবে বলুন তো? এটা কারেক্ট আনসার হবে মানব মস্তিষ্ক আভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে। প্যাডাগজির ভাষায় কেবলমাত্র শব্দটা আবার সবসময় নেগেটিভ, এবং ছোট্ট শিশুরা একদম ছোট শিশু ভাবুন, সে কি নতুন ভাষা আবিষ্কার করতে পারবে? মোটেই না, ক্যান্সেল গেল। আমরা যখন শিশুর ভাষা বিকাশের ক্ষমতাকে জোরদার করে তুলি তখন সে ভাষা শিখে। তা আমরা যা বলিনি যা বলবো তা না শিখবে, এখানে বলেছে কিছু বলা হয়নি তবুও শিখেছে, তার মানে আমি কোথায় তাকে জোর দিলাম? ঠিক আছে, সুতরাং এখানে কারেক্ট আনসার হবে মানব মস্তিষ্ক আভ্যন্তরীণভাবেই ভাষা শিখনের জন্য প্রস্তুত থাকে। নেক্সট, প্রারম্ভিক সাক্ষরতাকে সুগম করার অন্যতম কৌশল হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু একই বই নিয়ে বসবে, সেখানে প্রাপ্তবয়স্ক শিশুটিকে প্রশ্ন করবে এবং কথা বলার জন্য প্রোৎসাহিত করবে, এরপর ভূমিকা বদল হবে, এবার শিশুটি প্রাপ্তবয়স্ককে প্রশ্ন করবে। এই বিশেষ কৌশলটিকে কি বলা হবে? প্রারম্ভিক সাক্ষরতাকে যদি শুধু সুগম করতে চাই তাহলে এটা কৌশলে বলেছে, কি বলেছে? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং একটি শিশু একই বই নিয়ে বসবে, যেখানে প্রাপ্তবয়স্ক শিশুটাকে প্রশ্ন করবে আর কথা বলার জন্য উৎসাহিত করবে, তারপর ভূমিকাটা পরিবর্তন হবে, শিশুটা প্রশ্ন করবে প্রাপ্তবয়স্ককে। তো এই যে কৌশলটাকে আমরা কি বলবো? গল্পকথন, আদর্শ পাঠ, অংশীদারি পাঠ, না সংলাপ ভিত্তিক পাঠ? স্টোরি টেলিং, মডেল রিডিং, শেয়ার্ড রিডিং, না ডায়লগ রিডিং? এটা 146 প্রশ্নের কারেক্ট আনসার কি হয়ে যাবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এটা যেহেতু দুজনে মিলে পরপর ভূমিকা চেঞ্জ করতে সেই হেতু এটা হচ্ছে কি সংলাপ ভিত্তিক পাঠ বা ডায়লগ রিডিং।
শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন। একজন শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন কিভাবে? শিক্ষার্থীকে নিষ্ক্রিয়ভাবে সবকিছু শুনতে দেওয়ার মাধ্যমে। তুমি নিষ্ক্রিয়ভাবে সবকিছু শোনো। সে যদি নিষ্ক্রিয়ভাবে শুনে, তাহলে সেটা তার পক্ষে কখনো শেখা হলো না। ক্লাসের ভিতরে এবং বাইরে শিক্ষার্থীর সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলা। সবসময় কথা বলতে সেটা শ্রবণ দক্ষতা হলো না। অন্যান্য দক্ষতার সঙ্গে যুক্ত না করে কেবল, আমি আগে বলেছিলাম কেবল থাকলেই কেটে দেবেন। এবার দেখুন কারেক্ট আনসার ৩ টা কাটলাম, আল্টিমেটলি অপশন 4 কারেক্ট হবেই হবে। শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র মানে কি বিভিন্ন সোর্সেস থেকে এবং লোকজনদের কথাবার্তা শোনার এবং শ্রবণ ভিত্তিক কার্যাবলীতে নিযুক্ত হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, তাকে অপরচুনিটি দিতে হবে, সুযোগ দিতে হবে। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আরেকটা মন্তব্য এবং কারণ আসছে, কি দেওয়া আছে? প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা বা শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে কি? ব্যাকরণ প্রাথমিক পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা এবং শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি নয়। সেটা প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা আমরা কেমন করে করতে পারবো? ভাষাগত ভুলও তো হতে পারে প্রাথমিকভাবে। সুতরাং সেটা হলো না। কারণ সেটাকে বলেছে ব্যাকরণ প্রাথমিক পাঠ্যক্রমের একটা অবিচ্ছেদ্য অংশ। কারণ ব্যাকরণ আমাদের জানতে হবে, সেটা একটা অংশ হিসেবে ধরে নেওয়া হয়। সুতরাং এ ভুল, কিন্তু আর ঠিক ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। ভাষার প্রকৃতি, আরেকটা হচ্ছে ভাষা শিখনের প্রকৃতি এবং শিক্ষা বিজ্ঞানের অর্থাৎ প্যাডাগজির আঙ্গিনায় এ দুইয়ের প্রয়োগ যোগ্যতা বিষয়ক তাত্ত্বিক বা বিশ্বাসগত যেটা অবস্থান, সেটা কি? ভাষার প্রকৃতি এবং ভাষা শিক্ষণের প্রকৃতি, ভাষা শিক্ষণের প্রকৃতি এবং শিক্ষা বিজ্ঞানের যেটা প্যাডাগজির মধ্যে তারা যে অ্যাপ্লাই যেটা করবে, যোগ্যতা যখন প্রমাণ হবে, প্রয়োগ যোগ্যতা, সেটাকে অবস্থানটাকে আমরা কি বলবো? 149, সেটা হবে পদ্ধতি বা অ্যাপ্রোচ। অর্থাৎ ভাষা শিখনটা কিভাবে শেখাতে হবে, কোন প্যাডাগজি, কোন সিস্টেমে শেখাতে হবে, সেটা আমাদেরকে কে শিখাবে? অ্যাপ্রোচে শিখাবে, ঠিক আছে, বা পদ্ধতি আমাদের শেখাবে। তারপর দেখুন লাস্ট প্রশ্ন, গঠনগত মূল্যায়ন, এটা কেটে দিন। গঠনগত মূল্যায়ন অর্থাৎ ফরমেটিভ এভলিউশন কি? ফরমেটিভ এভলিউশনটা হচ্ছে অপরিবর্তনীয়, যা শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে ঘটে চলে, ঘটমান উন্নয়ন এবং উৎকর্ষ সম্পাদনের জন্য সম্পর্কিত, পূর্ব নির্দিষ্ট অথবা পাঠ্যক্রমের একটি নির্দিষ্ট পর্যায়ে পালিত দায়িত্ব। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট। আমরা সবসময় শিশুদের ডেভেলপমেন্ট করার জন্য এবং ইমপ্রুভমেন্ট করার জন্য, তার উন্নয়ন করার জন্য বা উন্নয়নটা সাধন করার জন্য, সম্পাদন করার জন্য আমরা সবসময় কি করি? গঠনগত মূল্যায়ন বা ফরমেটিভ এভলিউশন আমরা নিয়ে থাকি। তো এই ছিল, পরবর্তী সময় আরও অনেকগুলো পাবেন। সুতরাং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটি অবশ্যই করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে অবশ্যই কথা বলবো। সুতরাং